স্যার সুপ্রভাত, আমি Yes, নরেশ sir. বলছি। Good বলুন evening, আপনাকে sir. কিভাবে Yes. সাহায্য করতে পারি? হ্যাঁ, এক্ষুনি কলটা আপনার আপনাকে সমস্যাগুলো হ্যাঁ স্যার। বলুন। গুড ইভিনিং, গুড ঠিক আছে, ইভিনিং, হ্যাঁ, গুড দেখুন। Good evening, sir. জানতে পেরে যাবেন। How can I help বসো, you, বসো, sir? বসো। Good evening, বসো। sir. Evening, sir. Sir, গুড ইভিনিং। sir, excuse me, sir. Sir, excuse me, sir. ইয়েস দীপ্তি, আমি আপনার কাছে এক সপ্তাহের জন্য ছুটি চেয়েছিলাম। আমি তোমাকে আগেও বলেছিলাম যে আগামী 2 মাসের মধ্যে তুমি একটাও ছুটি পাবে না। প্লিজ স্যার, খুব দরকার, এই ছুটিটা আমার লাগবেই। দীপ্তি, এখানে তো সবার দরকার, সবাই তো ছুটি চাইছে। আই এম সরি, আমি তোমাকে একদিনের ছুটিও দিতে পারবো না। আর যদি তুমি একদিনও ছুটি নাও তাহলে তোমাকে অন্য জায়গায় জব খুঁজতে হবে, বুঝতে পারলে? খুব বাজে লোক। কিছু বললে তুমি? না তো স্যার। না না, কোনো প্রবলেম থাকলে বলো। না স্যার। তাহলে গেট ব্যাক টু ওয়ার্ক। ইয়েস স্যার। কি হলো দীপ্তি, তুমি ঠিক আছো? হ্যাঁ সুরেশ, আমি ঠিক আছি। উনি আবার তোমায় বকলেন না? হ্যাঁ, যতক্ষণ আমাকে বকেন হয়তো ওনার দিনই ভালো যায় না। একে তো এত কাজের প্রেশার, ওনার কথাটা সিরিয়াসলি নিও না। একে তো কাজের এত প্রেশার, তার উপরে বসের বক বক। ছুটি চেয়েছিলাম, সেটাও দিল না। বুঝতে পারছি না আমি কি করব। জাস্ট রিল্যাক্স, ওকে? রিল্যাক্স। ফোন? দীপ্তি, তুমি জানো না অফিস আওয়ার্সের মধ্যে মোবাইল ব্যবহার করা বারণ আছে? কেউ যদি দেখে ফেলে? আমি জানি, কিন্তু এটা আর্জেন্ট। দীপ্তি শোনো। আরে দীপ্তি, কোথায় যাচ্ছিস? কিন্তু আজই কেন? আচ্ছা শোনো আমার কথা, আমি বাড়িতে আসছি, তারপর কথা বলছি। দীপ্তি কোথায় গেল? জানি না ভাই, কোথায় চলে গেল। শি ইজ আপসেট। Yes, sir. May I help you, sir? Just a minute. Can you hold for a while, sir? I'll just check out and let you know immediately. Thank you, sir. Sir, garam garam cha. Hello sir, myself Sanjay Sinha. How can I help you? Sir, it shows you have already filed it. Not Windows open, sir. Raman sir, coffee. Windows is not that icon, sir. Yes, sir. Thank you. Yeah. It's not to my hand. Company policy, sir. Madam, coffee. Shut down the music. Sanjay sir, আপনার coffee. Sir, let me check. Are the names? এই নিন ম্যাডাম আপনার coffee. সুরেশ স্যার আপনার চা. আমার বউর থেকেও ভালো চা বানাস। থ্যাংক ইউ. স্যার আপনার মোবাইল বাজছে কি? না তো, আমার মোবাইল তো বন্ধ আছে। তাহলে এই মোবাইলের শব্দ কোথা থেকে আসছে? কেবিনে বাজছে বোধহয়, দাঁড়ান দেখি. শব্দ তো ভেতর থেকেই আসছে. নবীন স্যার, নবীন স্যার আপনার কফি. নবীন স্যার আপনার ফোন বাজছে. স্যার, স্যার আপনার ফোন বাজছে. নবীন স্যার, সঞ্জয় স্যার, তাড়াতাড়ি আসুন, দেখুন কি হয়েছে নবীন স্যারের. তাড়াতাড়ি আসুন. কি হলো? কি হয়ে গেছে স্যার? Sir? স্যার? Sir? স্যার, Sir? Nobin স্যার, sir? কি হয়েছে স্যার? মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে. Nobin sir? নবীন স্যার? Nobin sir? স্যার, নবীন স্যার? উনি বেহুশ নন, উনি তো মারা গেছেন। কি? নবীন স্যার মরে গেছে? এমনটা কি করে হতে পারে? এবার আমরা কি করব? সিআইডি কে এক্ষুনি ডাকছে। হ্যাঁ, কল করছি। করো। হ্যালো, সিআইডি? এক্সকিউজ মি, আপনারা একটু বাইরে যান। প্লিজ আপনারা একটু কেবিনের বাইরে গিয়ে দাঁড়ান, প্লিজ। আপনি আসুন প্লিজ, প্লিজ বাইরে যান, আসুন। ইনি কি এভাবেই পড়েছিলেন? না স্যার, ওনার মাথা টেবিলের উপর পড়েছিল. সবার আগে আপনিই দেখেছিলেন, হ্যাঁ স্যার. আর তারপর আপনারা? হ্যাঁ স্যার।
রক্ত তো দেখা যাচ্ছে না। স্যার উনি হার্ট অ্যাটাকে মারা যাননি তো? হতে পারে। স্যার এটাও তো হতে পারে যে উনি কোনো কারণে শক পেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু কি কারণ হতে পারে? আচ্ছা, মিস্টার নবীন এই কল সেন্টারের মালিক ছিলেন না? ইয়ে স্যার, খুব ভালো মানুষ ছিলেন উনি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে উনি আমাদের মধ্যে আর নেই। শেষবার কে দেখা করেছিলেন? স্যার আমি দেখা করেছিলাম স্যার, একটা ফাইলে সাইন করতে এসেছিলাম। কটার সময়? তা ধরুন তখন প্রায় 10টা বাজে। আর আপনারা লাশটা দেখেছেন 12টা নাগাদ। হ্যাঁ স্যার। 10টা থেকে 12টার মধ্যে ঘরে একাই ছিলেন। তার মানে ওনার মৃত্যু 10টা থেকে 12টার মধ্যে হয়েছে। একটা কথা বলুন, যখন আপনারা ওনার সঙ্গে দেখা করতে এসেছিলেন তখন কেমন দেখেছিলেন? আই মিন, ওনাকে কি অসুস্থ মনে হচ্ছিল? শরীর খারাপ লাগছিল ওনার? স্যার উনি একদম ঠিকঠাক ছিলেন স্যার। একটা সুস্থ লোক হঠাৎ কি করে মারা যেতে পারে? কিছু তো একটা গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল হতে পারে স্যার? কিছু তো নিশ্চয়ই হয়েছে, আর সেই কারণে উনি মারা গেছেন। আচ্ছা এটা বলুন যে ওনার রুম থেকে 10টা থেকে 12টার মধ্যে কোনো চিৎকার চেঁচামেচি শুনেছেন কেউ? না স্যার, না স্যার। কারো কাছ থেকে কোনো কথা শুনেছিলেন হয়তো, যে কারণে উনি রেগে গিয়েছিলেন? আর হ্যাঁ স্যার, কাল উনি দীপ্তিকে বকছিলেন। দীপ্তি? দীপ্তিটা আবার কে? আমাদের সাথে কাজ করে স্যার। ডাকুন তো ওকে। অফিসে তো নেই স্যার, কাল বিকেলে হঠাৎই অফিস থেকে চলে গেল স্যার। তখন থেকে ওকে ফোনেও পাচ্ছি না। কাজ ছেড়ে চলে গেছে? হ্যাঁ স্যার। কিন্তু কেন? জানি না স্যার কেন। কি কারণে বকেছিলেন? আমি জিজ্ঞাসা করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু বললোই না। আচ্ছা, দীপ্তিকে বকছিলেন উনি। কি কারণে সেটা তো দীপ্তিই বলতে পারবে। গুড আফটারনুন ডক্টর সালুকে। হোয়াট ইজ সো গুড আফটারনুন অভিজিৎ ভাই। আমাকে তো সারা দুপুরটা মিস্টার নবীনের লাশের সঙ্গে কাটাতে হলো। আরে হ্যাঁ, তো আপনি একা কেন করছেন এসব? ডক্টর সারিকাকে এরকম ইম্পর্টেন্ট কাজের জন্য ডাকা উচিত না? কোথায় উনি? তাড়িয়ে দিয়েছেন? আমি কাউকে তাড়াইনি, নিজে নিজেই চলে গেছে। চলে গেছেন? ছুটিতে। ও, ছুটিতে? কবে আসবেন? সেটা তো তোমার জানার কথা। সারিকা এখন পাত্তা দিচ্ছে না নাকি? না, সেটা নয় কথা। আসলে সালুকে তুমি কি বলবে নবীনবাবু কিভাবে মারা গেছেন? হার্ট অ্যাটাকের কারণে হয়েছে। হার্ট অ্যাটাকের কারণে সেটা তো আমরাও জানি, হতে পারে। আর একটা কথা হলো এই যে এর হার্টটা খুব দুর্বল ছিল। এর আগেও হার্টের সার্জারি হয়েছে। তোমরা দেখতে চাও? এই দেখো, এই দেখো। হ্যাঁ সালুকে, আগে এটা বলো যে ওনার হঠাৎ করে কেন হার্ট অ্যাটাক করলো? আচমকা কোনো আঘাত? আঘাত? অফিসে বসে বসে কি আঘাত লাগতে পারে? এটা তো ভাই তোমাদের খুঁজতে হবে। হার্ট অ্যাটাক তো এমনিও যখন তখন হতে পারে, তার সাথে আঘাত লাগার কি সম্পর্ক? এনার আপনি হার্ট অ্যাটাক হয়নি ফ্রেডি, এনাকে হার্ট অ্যাটাক করানো হয়েছে। হার্ট অ্যাটাক করানো হয়েছে? তার মানে? মিস্টার নবীনের শরীর থেকে আমি ফিবোকোকে নামের কেমিক্যাল পেয়েছি। সালুকে ওই কেমিক্যালটা তো, তাই না? যেটা হার্টের অসুখের ওষুধ তৈরির কাজে লাগে। এনাকে এমন কোন ওষুধ দেওয়া হচ্ছিল যাতে করে ওনার হার্টটা দিনকে দিন কমজোর হয়ে যাচ্ছিল। এরকম ওষুধ তো অভিজিৎ কোনো নিজের লোক বা আত্মীয় স্বজন দিতে পারে। হ্যাঁ স্যার, এটা তো কোনো বাড়ির কেউ অথবা অফিসের কেউ দিতে পারে, কোনো কাছের লোক। আচ্ছা, তোমার মনে আছে সুরেশ বলছিলে এর অফিসে এমন কোন স্টাফ মেম্বার আছে দীপ্তি নামে মেয়েটি হঠাৎ করে এই অফিস থেকে চলে যায়, তারপরেই ওনার হার্ট অ্যাটাক করে? অভিজিৎ, তুমি একটু দীপ্তির সঙ্গে দেখা করো। তোমরা দেখা করো দীপ্তির সঙ্গে, ততক্ষণ আমি চেষ্টা করে দেখি মিস্টার নবীনের দেহ থেকে আর কি পাওয়া যায়। নমস্কার। আপনারা ব্যাংক থেকে এসেছেন? না না না, আমরা দীপ্তির সঙ্গে দেখা করতে চাই। দীপ্তির সাথে? মা, আমি তোমায় কতবার বলেছি। আপনারা কারা? আগে আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আপনারা এখানে এসেছেন কেন? আপনার বস নবীন কুমার, আগে দেখুন ওনাকে খুন করা হয়েছে। খুন? খুন? মা তুমি ভয় পেও না, তুমি এদিকে এসো, আমার সাথে এসো প্লিজ স্যার, এসো। কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি, তুমি ভয় পেও না। তুমি এসো, ভেতরে এসো। স্যার, এই খুনটা হলো কি করে? আপনি এই বিষয়ে কিছু জানেন না? না, কিন্তু কাল পর্যন্ত ঠিকই ছিল। সেটা তো আমরাও জানি, কারণ খুন আজকে সকালেই হয়েছে। যাক, এমনিতেও আমি অফিসটা ছেড়েই দিচ্ছিলাম। আরে
আপনার বসের খুন হয়েছে আর আপনি চাকরি নিয়ে পড়ে আছেন, একটু দুঃখ নেই আপনার? দুঃখ? আমি কেন দুঃখ পেতে যাব? উনি কি আমার আত্মীয় নাকি? উনি শুধু আমার বস ছিলেন, খুব বাজে একটা বস। যখন তখন আমায় বকা দিত, গোটা অফিসের সামনে সব সময় ইনসাল্ট করত। আমি কদিন ছুটি চেয়েছিলাম যাতে আমার শাশুড়ি দেখাশোনা করতে পারি, উনি আমায় কিছুতেই ছুটি দিলেন না। তো আপনি সেই জন্য ছুটি চেয়েছিলেন? হ্যাঁ। আপনি নিজেই অফিসের কোনো কলিগের সঙ্গে মিলে খুনটা করেননি তো? এসব কি বলছেন আপনি? প্লিজ আমার সাথে বুঝে শুনে কথা বলুন। কথা আমরা বুঝে শুনেই বলছি। আপনি এটা বলুন যে আপনি হঠাৎ করে অফিস থেকে কেন এলেন? স্যার, আসলে ব্যাপারটা হলো, আমায় বাড়ি থেকে কল করেছিল আমার শাশুড়ি মা। উনি বলছিলেন যে ওনার শরীরটা খুব খারাপ করছিল, এই জন্য আমায় এভাবে চলে আসতে হয়। কটা নাগাদ ফোন এসেছিল? রাত 8টা নাগাদ। ফোনটা একটু দেখাবেন? হ্যাঁ। ওয়ান 02948। কার নাম্বার এটা? আমার বাড়ি ল্যান্ডলাইন নাম্বার। ঠিক আছে দীপ্তি ম্যাডাম, প্রয়োজন হলে আপনাকে আবারও বিরক্ত করব। আচ্ছা। স্যার, আমার মনে হচ্ছে দীপ্তি নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। দাদু ছাড়া আমার আর কেউ নেই এই পৃথিবীতে। মা বাবা তো ছোটবেলায় মরে গেছে, এখন আমি কার জন্য বাঁচবো? তানিয়া ম্যাডাম, আপনি ভেঙে পড়বেন না। আপনার তো এখনো পুরো ভবিষ্যৎটাই পড়ে রয়েছে। আমার ভবিষ্যতের জন্য অনেক স্বপ্ন সাজিয়েছিল দাদু। আমার বিয়ে হবে, বর আসবে, কিন্তু ওর আগেও। তানিয়া দেবী, নবীন বাবুর খুনিকে আমরা পাতাল থেকে হলেও খুঁজে বের করব। প্লিজ, আপনি এভাবে কাঁদবেন না। যেই লোকটা আমার দাদুকে মেরেছে না, ওর নরকেও ঠাঁই হবে না। তানিয়া ম্যাডাম, আপনার কারো উপর সন্দেহ আছে? কে করতে পারে এরকম? জানি না, দাদুর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। হতে পারে কখনো ঝগড়া করার সময় শুনেছিলেন আপনি ফোনে কথা বলছিল হয়তো? না, কখনো না। আচ্ছা, এটা বলুন যে আপনার দাদুর রুটিন কি ছিল? মানে বলতে চাইছি ডেইলি রুটিন। অফিস ছাড়াও কোথাও যাতায়াত করতেন? না, উনি অফিস থেকে সোজা বাড়ি আসতেন। উনি বই পড়তে খুব ভালোবাসতেন, এসেই বইয়ের মধ্যে ঢুকে যেত আর আমার সাথে অনেক কথা বলতো। গত কয়েকদিন ধরে কোনো টেনশন বা একাকিত্ব ভুগছিলেন? এরকম কোনো একাকিত্ব তো ছিল না, কিন্তু উনি নিজেকে খুবই একা একা অনুভব করতেন দিদা মরে যাওয়ার পর থেকে। এর জন্য উনি আমাকে লন্ডন থেকে ইন্ডিয়াতে নিয়ে আসলো। আপনি লন্ডনে থাকতেন? হ্যাঁ, আমি ওখানে নিজের MBA এর পড়াশোনা করছিলাম। 3 মাস আগে ইন্ডিয়া এসেছি। আই সি। ঠিক আছে তানিয়া ম্যাডাম, আপনি নিজের খেয়াল রাখবেন। স্যার, আমি শুনেছি অপরাধীরা আপনাদের নাম শুনলেই ভয় কাঁপতে থাকে। ঠিক শুনেছেন। কথা দিন যে আপনারা আমার দাদুর খুনিকে একদম ছাড়বেন না। নবীন স্যার মারা যাওয়াতে আমাদের সবার চাকরি চলে যেতে পারে। হ্যাঁ ভাই, এই কল সেন্টার তো বন্ধ হয়েই যাবে দেখিস, তখন আমরা কি করব? জানি না। হরিশ, ভাই হরিশ, এক কাপ চা দিয়ে যাস। হরিশ কোথায় গেল? হরিশ, ও কি কাজে আসেনি আজকে? কাজে আসেনি তো অফিসের তালা কে খুললো? স্যার, এই তানিয়ার জন্য খুব খারাপ লাগছে। মা বাবা তো ছোটবেলা থেকেই নেই, আর এই খুনি ওর দাদুকেও মেরে ফেললো। আর যতক্ষণ এই খুনিরা স্বাধীনভাবে ঘোরাফেরা করে, না জানি তানিয়ার মতন কত মেয়ে অনাথ হয়ে যায়। স্যার, এই খুনটা তাড়াহুড়ো করে করা হয়নি, এটা ভেবে চিন্তে প্ল্যান করে করা হয়েছে। একদম ঠিক বলেছো অভিজিৎ, একদম ঠিক। এটা অনেক ভেবে চিন্তেই খুন করা হয়েছে, ভেবে চিন্তে। সালুকেও তো বলেছে যে কোনো আঘাত পেয়েছিলেন নবীন বাবু, কোনো আঘাত, যেটার কারণে ওনার হার্ট অ্যাটাক করেছে। স্যার,
আমার তো মনে হয় নবীন বাবুর খুনের পেছনে কোনো অফিসের লোকেরই হাত আছে। কিন্তু এমন কি ঘটনা ঘটেছে, এমন কি হয়েছিল যার কারণে নবীনবাবু আঘাত পেয়েছিল আর উনি অফিসে বসে বসেই মারা যান? কোনো কারণ তো নিশ্চয়ই আছে। অভিজিৎ, এই দীপ্তি নামটা আমার মাথায় ভীষণ ঘুরছে। এই দীপ্তি, নবীনবাবুর সঙ্গে ওর তর্ক হয় ছুটিকে কেন্দ্র করে। তার কারণ কি? তার শাশুড়ির শরীর খারাপ ছিল আর হঠাৎ চাকরি ছেড়ে চলে যাওয়া। আমার কিছু গোলমাল লাগছে অভিজিৎ, কিছু একটা গোপন করছে ও আমাদের কাছে। হরিশ, 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 কি হয়েছে? হরিশ, হরিশ, কি হয়েছে তোর? কি হয়েছে হরিশ? হরিশ, হরিশ, আমি জল নিয়ে আসছি। তার আর দরকার নেই, এ তো মরে গেছে। কি? হি ইজ ডেড। কল সেন্টারে আরেকজনের মৃত্যু হলো? হে ভগবান, কি কি হচ্ছে কল সেন্টারে? কে করছে আর কেন? কিসের জন্য? আমিও কিচ্ছু বুঝতে পারছি না। আমি সিআইডি কে এক্ষুনি ডাকছি। হ্যাঁ, এখন ওনারাই আমাদের বাঁচাতে পারে। এসিপি প্রদ্যুমান হিয়ার। স্যার, আমি গুডউইল কল সেন্টার থেকে বলছি। স্যার, এখানে আরেকজন মারা গেছে। আরো একটা খুন গুডউইল কল সেন্টারে? মাই গড। ঠিক আছে, সত্যি বলছে, এখানটা ছেড়ে দিলেই ভালো হবে। কে জানে, কালকে হয়তো আমারই পালা হবে। কে জানে কে কি করছে, কি করতে চায়। লাশটা কোথায়? স্যার, ওখানে পড়ে আছে। এক্সকিউজ মি। সরে যান এখান থেকে প্লিজ। গলা টিপে মেরেছে। এ দেখো, এদিকে আঙ্গুলের ছাপ আছে আর 3টে আঙ্গুলের ছাপ এদিকে। এইভাবে গলাটা টিপেছে। স্যার, এক হাত দিয়ে গলা টিপেছে ওর। কোনো পুরুষই হবে মনে হচ্ছে, খুব শক্তিশালী। এটা কি? এটা তো আঘাতের চিহ্ন। তার মানে যে এর গলা টিপেছে এখানে নিজের হাঁটুটা রেখে গলাটা চেপে ধরেছে যতক্ষণ না মারা যায়। নবীনবাবুর লাশ আমরা তার কেবিনে পাই আর হরিশের লাশ ওই কেবিনের সামনে পাই। স্যার, হয়তো এই হরিশ এই কেবিনের সামনে দিয়ে যাচ্ছিল আর ঠিক তখনই ওকে খুনি মেরে ফেলে। এটাও তো হতে পারে যে হরিশ কেবিনের বাইরে যাচ্ছিল। হরিশ কেবিনের বাইরে যাচ্ছিল, তার মানে হলো ও ভেতরে ছিল। কি কারণে ও ভেতরে গিয়েছিল? এই নবীন আর হরিশ, এই দুজনের খুনের কারণ একটাই হতে পারে। আর সম্ভবত হরিশ নবীনের খুনের ব্যাপারে কিছু জানতে পেরেছিল, যাতে খুব বিপদ হতে পারত। যখন আমরা নবীন বাবুর লাশ পাই তখন তো ও বেঁচে ছিল। তখন ও আমাদের সামনে মুখ খোলেনি কেন? কেন মুখ খোলেনি? চুপ করে কেন বসেছিল? কারণ নবীন বাবুর লাশ এই হরিশই প্রথম দেখেছিল। এটা তো ঠিক কথা স্যার। না 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 না, কিছু একটা গোলমাল আছে, কিছু গোলমাল আছে। এই হরিশ আর নবীনের মৃত্যু রহস্য এখানেই কোথাও লুকিয়ে আছে, এই লোকেদের মধ্যে। স্যার, কিন্তু হরিশ তো আমাদের ছোট ভাইয়ের মতন ছিল স্যার। হ্যাঁ, তারই মাসুল দিয়েছে এই হরিশ। তোমাদের ছোট ভাই হওয়ার কারণে আমরা সবাই এর জন্য ভয় পেয়ে আছি যে এর পরের পালাটা আমাদের না হয়। দেখুন, আপনারা প্লিজ ঘাবড়াবেন না। আমরা থাকতে আপনাদের এরকম কিছুই হবে না। স্যার, আপনারা থেকেও তার একটা খুন হয়ে গেল। আচ্ছা, হরিশের লাশটাকে কে প্রথম দেখেছিল? স্যার, আমি আর সঞ্জয়। কটার সময় দেখেছিলে? এখন থেকে 2 ঘন্টা আগে, যখন আমরা অফিসে এলাম। তার মানে হরিশ সবার আগে আসতো অফিসে? ইয়েস স্যার, ও সকাল 8টার সময় এসে অফিসটা খুলে আর এখানে নোংরা পরিষ্কার করতো। তার মানে খুনি এটা খুব ভালো করে জানতো যে হরিশকে কোন সময় খুন করা যায়, কারণ 8টা থেকে 9টার মধ্যে হরিশ অফিসে একা থাকতো। বেচারা এই পিয়নটাকে কে কেন মারবে? একে মারলে কার কি লাভ হবে? লাভ তার হবে যে নবীন বাবুকে খুন করেছে। ও ভয় পেত হরিশকে, কারণ হরিশ ওর ব্যাপারে জেনে ফেলেছিল। আর ওই খুনি তোমাদের মধ্যেই কেউ হবে, বুঝেছো? তোমাদের মধ্যেই কেউ। মনে রেখো, সে আমাদের হাত থেকে বাঁচবে না, বুঝলে? নিখিল স্যার, লাস্টার কাছে থাকো। আর সচিন, নবীন বাবুর চেম্বারটা আমরা দ্বিতীয়বার দেখব। এই দুটো খুনের সূত্র ওই কেবিনেই লুকিয়ে আছে। এখানেই কিছু আছে। হরিশ এই কেবিনে এসেছিল কেন? সেটাই তো, হরিশ এই কেবিনে কেনই বা এসেছিল সেটা তো আমিও ভাবছি।
প্রথমে আমরা এসেছিলাম, দেখেও ছিলাম, কিন্তু যা কিছুই থাকুক না কেন আমাদের চোখে কেন পড়ছে না? এমন কি জিনিস? নবীনবাবু এই চেয়ারে বসে মারা গেছে তো, না? এই চেয়ারে কি করছিল? এই টেবিলে বসে কি করছিল? কি হতে পারে? আরে কি হলো স্যার? কম্পিউটারের সিপিইউ তো গরম। তার মানে হলো কম্পিউটারের সিপিইউ গরম। নবীনবাবুর কম্পিউটার কিছুক্ষণ আগে অন করা হয়েছিল, কেউ কোনো কাজ করেছিল। তার মানে হলো সচিন খুনি নবীনবাবুর কেবিনে এসেছিল, আর ও এই কম্পিউটারে কাজও করেছিল। আর ঠিক সেই ওই মুহূর্তে হরিশ ওকে দেখে ফেলেছিল, আর ব্যাস এই কারণে হরিশকে ও মেরে ফেলেছে। তাহলে তো স্যার এই কম্পিউটারে এমন কিছু আছে যে খুনি নিশ্চয়ই জানতো যে এই ব্যাপারটা যদি কেউ দেখে নেয় তাহলে ধরা পড়বে। হ্যাঁ বিবেক, স্যার। দেখো তো তুমি কিছু জানতে পারো কিনা। ইয়েস স্যার। স্যার এখানে তো পাসওয়ার্ড চাইছে। কম্পিউটার পাসওয়ার্ড চাইছে। একটা কাজ করো, স্টাফদের গিয়ে জিজ্ঞেস করো নবীনের কম্পিউটারের পাসওয়ার্ড জানে কিনা। ইয়েস স্যার। তাড়াতাড়ি। কি হতে পারে? এমন কি জিনিস আছে এই কম্পিউটারে? স্যার, হ্যাঁ, নবীনের কম্পিউটারের পাসওয়ার্ড কেউই জানে না বলছে স্যার। নবীনের কম্পিউটারের পাসওয়ার্ড কেউ জানে না? না স্যার। তাহলে তো স্যার এই কম্পিউটারে অনেক কিছু লুকানো রয়েছে। যদি নবীনের কম্পিউটারের পাসওয়ার্ড কেউ না জেনে থাকে তাহলে হতে পারে খুনিও পাসওয়ার্ড জানে না, আর এই কারণে সেই গোপন তত্ত্ব যা কিছু এর মধ্যে আছে এখনো এই কম্পিউটারের মধ্যেই আছে। বিবেক স্যার, এর পাসওয়ার্ড বের করতে পারবে তুমি? আমার একটা বন্ধু আছে বিমল, ও পাসওয়ার্ড খুঁজে বের করতে একেবারে ওস্তাদ। তাহলে ওই বিমলকে ডেকে নিয়ে এসো আমাদের বিউরোতে। হ্যালো স্যার। তুমি বিমল তো বিবেকের বন্ধু? ইয়েস স্যার। বিবেক আমাদের বলেছে যে তুমি যে কোনো কম্পিউটারের পাসওয়ার্ড বের করতে পারো। হ্যাঁ স্যার, এখনো তো ফেল হয়নি। তবে স্যার আমি কখনো অন্যায় কাজ করিনি। আমরা সেটা জানি। এসো, এই কম্পিউটারের পাসওয়ার্ডটা বের করো আর সমস্ত ডেটা বের করে আমাদের দেখাও। ইয়েস। খুলে গেছে? হ্যাঁ স্যার। এবার দেখো এই হার্ড ডিস্কে কি কি আছে। এ কি? কি হলো, কোনো প্রবলেম আছে? এই কম্পিউটার তো খালি আছে স্যার। পুরো খালি? মানে স্যার এখানে যা ডেটা ছিল, যা ফাইল ছিল, ওই সব কিছুই কেউ উড়িয়ে দিয়েছে। খুনি এই কাজ করেছে। বিমল, যা হয় কিছু একটা করো আর আমাদের কম্পিউটারের ডাটাগুলো বের করে দাও যাতে আমরা খুনি পর্যন্ত পৌঁছতে পারি। যা হয় কিছু একটা করো। কোনো তো উপায় থাকবে এই হার্ড ডিস্কের ডেটা ফিরে পাওয়ার জন্য। রাস্তা তো আছে, কিন্তু তার জন্য সময় লাগবে। তার মানে কতক্ষণ সময় লাগবে? 10 থেকে 15 ঘন্টা, একদিনও লাগতে পারে। কোনো ব্যাপার না, লাগুক। যে কোনো মূল্যে এই কম্পিউটারের ডাটা আমাদের চাই। বলুন ডক্টর সালুকে, কিছু জানা গেল? মনে তো হচ্ছে বস এই কেসটা সলভ হয়ে গেছে। আরে বাহ, এটা তো খুবই আনন্দের কথা। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিকই। ভালোবাসার জন্য হার্টটা ধুকপুক করছিল। এটা আপনি ভুল বললেন সালুকে স্যার। হার্ট ভালোবাসার জন্য ধুকপুক করে না, হার্ট ভালোবাসায় ধুকপুক করে। ফরেন্সিক ল্যাবে ভালোবাসার কথা বলা ভয়ঙ্কর অন্যায়, বুঝেছো? এখানে শুধু কাজ হয়, কাজ, ভালোবাসা হয় না। আমি বুঝতে পেরেছি আপনি কার দিকে ইশারা করছেন। আমি ফ্রেডির সঙ্গে কথা বলছিলাম। ফ্রেডি আবার ভালোবাসা কি বুঝবে? দেখুন স্যার, আমার স্ত্রী কিন্তু ফ্রেডি, আমি আবার বলছি যে ফরেন্সিক ল্যাবের মধ্যে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলা অন্যায়। এখানে শুধু কাজ হয়, শুধু কাজ। আবার সেই এখন আমি এর কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর মনে ভালোবাসা ছিল। অভিজিৎ এর হৃদয়টা ভালোবাসার জন্য ধুকপুক করেনি, ভালোবাসার কারণে ধুকপুক করছিল। কারণের পেস মেকার বসানো আছে। পেসমেকার? কোন পেসমেকারের কথা বলছো সালুকে? সেই পেস মেকারটার বস, যেটা এর শরীরে লাগানো আছে। স্যার এই পেসমেকার কি জিনিস? পেসমেকার এক ধরনের মেশিন যেটা মানুষের হার্টের কাছে বসিয়ে দিতে হয়, যাতে মানুষের হৃদয়ের ইরেগুলার হার্টবিট রেগুলার হয়ে যায়। তার মানে মানুষের হার্টের বিটটা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানেই ঘটে। তাহলে সালুকে নবীনবাবুর পেসমেকারটা বের করে ফেলো, সবকিছু জানা যাবে। আরে বার করবো কি বস, পেসমেকার তো নেই। কি কি এই মাত্র বললেন যে হার্ট ধুকপুক করছিল, পেসমেকার লাগানো ছিল।
আর এখন বলছেন যে পেসমেকারটা আদৌ নেই। ফ্রেডি ভাই কথাটা বোঝার চেষ্টা করো বস। এই লোকটির পেসমেকার কেউ বার করে নিয়েছে, যার কারণে এর হার্টটা এত দুর্বল হয়ে গেছিল যে একটা ছোট্ট আঘাতও সহ্য করতে পারেনি, আর এর হার্ট অ্যাটাক হয়ে গেছে। শালুকে বডি থেকে পেসমেকার বের করা ছেলে খেলা নয়। সেটাই তো আমিও বলছি, এটা তো কোনো একজন স্পেশালিস্টের কাজ, লাইক কোনো হার্ট সার্জন। সেটা তো আমিও বলছি শালুকে। তাছাড়া নবীনবাবু নিজে নিজেই বুক থেকে পেসমেকার বের করতে পারে না, আর তাছাড়া এ নিজের জীবনের ঝুঁকি কেন নিতে যাবে? না 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 অভিজিৎ, নবীনবাবুর বডির পেসমেকার অন্য কেউ বের করেছে, অপারেশনের পরে অন্য কেউ বের করেছে। কিন্তু স্যার অপারেশনের সময় তো অপারেশন থিয়েটারে কম করে 15 জন লোক থাকে, তাহলে পেসমেকার বের করার সময় নিশ্চয়ই কেউ না কেউ দেখবে। একটা কাজ করো অভিজিৎ, নবীনবাবুর নাতনি তানিয়ার সঙ্গে দেখা করো, তানিয়ার সঙ্গে জিজ্ঞেস করো ওকে যে নবীনবাবুর চিকিৎসা কোন ডাক্তার করেছিল। কে কে এসেছে? আপনারা স্যার দাদুর খুনি ধরা পড়েছে? এখন অব্দি তো নয়। যতক্ষণ আপনারা ওকে ফাঁসি না দিয়ে দেন আমার শান্তি হবে না। সেই দিনটা খুব একটা দূরে নেই তানিয়া। আপনি শুধু এটা বলুন যে আপনার দাদুর হার্টের প্রবলেম ছিল না? হ্যাঁ, ওনার হার্ট উইক ছিল, আর ওনার অপারেশন হয়েছিল রিসেন্টলি। কিন্তু তখন আমি লন্ডনে ছিলাম। ও, কোন হসপিটালে ওনার অপারেশন হয়েছিল? সেটা তো আমি জানি না। এমনি আপনার দাদু মাঝে মাঝেই ডাক্তারের সাথে মিট করতে যেতেন তো, অথবা ডক্টর আসতেন চেক আপের জন্য? বাড়িতে তো কোনোদিন কোনো ডাক্তার আসেনি, আর দাদু কখনো বলেওনি যে ওনার ট্রিটমেন্ট কোন ডাক্তার করছেন। আপনি কখনো জিজ্ঞেস করেননি? জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি আমাকে ছোটই ভাবতেন, তাই এইসব কথা বলে আমাকে আর টেনশন দিতে চাইতো না। কে জানতে পারে যে ওনার অপারেশন কে করেছিলেন? সেটা তো তানিয়া, আমরা আপনার ঘরে তল্লাশি করতে পারি? হ্যাঁ, ঠিক আছে। স্যার, রুম থেকে ডক্টরের প্রেসক্রিপশন পেলাম না, কিন্তু কিছু ওষুধ পেলাম যেগুলো হার্ট পেশেন্টদের। শুধু ওষুধ পেলে? আশ্চর্য বিষয়, হার্ট পেশেন্টের বাড়ি থেকে ডক্টরের একটাও প্রেসক্রিপশন পাওয়া গেল না। স্যার, অদ্ভুত ব্যাপার, নবীন হার্টের পেশেন্ট, এত বড় একটা অপারেশন হয়েছে, তা সত্ত্বেও বাড়ি থেকে একটাও প্রেসক্রিপশন পাওয়া গেল না। স্যার কি হয়েছে বলুন না স্যার। ব্যাস আর একটু ওয়েট করুন, কিছুক্ষণের মধ্যেই আপনারা সব জানতে পারবেন। আর তাছাড়া দেখো, এর থেকেও বড় ব্যাপার হলো যে নবীনবাবুর নাতনি জানেই না যে কোন ডাক্তার ওনার চিকিৎসা করেছিল। আশ্চর্য ব্যাপার। কি হলো স্যার, খুনিকে তা জানতে পারা গেল? জানা যাবে, খুব তাড়াতাড়ি জানা যাবে। আমরা নবীনবাবুর ব্যাপারে আপনাদের কাছে কিছু জানতে চাই। হ্যাঁ স্যার, বলুন না। আপনারা তো নিশ্চয়ই জানতেন যে নবীনবাবুর হার্ট অপারেশন। হ্যাঁ স্যার, এর জন্য 25 দিন ধরে উনি অফিসেই আসেননি। অনেক বড় অপারেশন হয়েছে ওনার। তাহলে তোমরা এটাও নিশ্চয়ই জানতে যে কোন হসপিটালে ওনার অপারেশন হয়েছে। স্যার, এই কথাটা উনি কোনোদিনও বলেননি আমাদের। কখনো বলেননি? ওনার এত বড় একটা অপারেশন হয়েছে আর কোন হসপিটালে হয়েছে সেটা আপনারা জানেন না পর্যন্ত? দেখা করতে গেছিলেন তো? দেখা করতে গেছিলাম স্যার, কিন্তু ওনার বাড়িতে, ওনার ডিসচার্জ হওয়ার পরে। দেখা করতে গেছিল ডিসচার্জ হওয়ার পর? হ্যাঁ স্যার। স্যার, নবীন স্যার চেয়েছিলেন কেউ যেন ওনার সাথে দেখা করতে না যায়। কিন্তু সেটা কি জন্য? হয়তো এই জন্য উনি চান না যে আমরা ওনাকে অসুস্থ অবস্থায় রেখে ফেলি। কিন্তু নিশ্চয়ই আপনাদের কিছু বলেছেন হসপিটালের ব্যাপারে? না স্যার, কখনো কিছু বলেননি। একবার উনি আমাদেরকে বলেছিলেন যে উনি শ্যামনগরে যাচ্ছেন, যে একজন ডক্টরের সাথে ওনার অ্যাপয়েন্টমেন্ট আছে। শ্যামনগর? কবেকার কথা এটা? জানুয়ারির। আমি স্যারের কেবিনে কিছু পেপার সাইন করবার জন্য গেছিলাম। স্যার বললেন উনি এসে তারপর সাইন করবেন, কারণ ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। শ্যামনগর, শ্যামনগর, খোঁজ নিতে হবে। ওই শ্যামনগরে কজন হার্ট স্পেশালিস্ট আছে? শ্যামনগর। স্যার, নবীন খুব বড় লোক ছিলেন, ছোটখাটো হসপিটালে যাবেন না নিশ্চয়ই। এরকম একটা বড় হসপিটালই নিশ্চয়ই করিয়েছেন অপারেশন। এক্সকিউজ মি, ইয়েস। ডক্টর অমিতের কেবিন কোনটা? এই সামনে ডান দিকে 3 নম্বর কেবিনটা ওনার। থ্যাংক ইউ। কিন্তু স্যার,
আপনারা ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে পারবেন না। কেন দেখা করতে পারবো না? কারণ ডাক্তারবাবু এখন অপারেশন থিয়েটারে। অপারেশন থিয়েটারে? হ্যাঁ। ওনার নিজের অপারেশন হচ্ছে নাকি উনি কারুর অপারেশন করছেন? এই সাহেবও আপনাদের সঙ্গেই রয়েছে? হ্যাঁ, আমি এনাদের সাথেই আছি। আমাদের কাজের ধরনটাই এরকম, খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে হয়। এসব তোমার মাথায় ঢুকবে না। উনি অপারেশন থিয়েটারেই আছেন না? আগে হ্যাঁ। থ্যাংক ইউ। ডাক্তারবাবু, সব ঠিক আছে তো? বলুন না, আপনি চুপ করে আছেন কেন? আই এম সরি, আপনার ছেলেকে বাঁচানো গেল না। না না, এ হতে পারে না। একবার বলুন যে এটা মিথ্যে। ম্যাম প্লিজ নিজেকে সামলান। কিভাবে সামলাবো? কিরম ডাক্তার আপনি? আমার ছেলেকে বাঁচাতে পারলেন না আপনি? কিরম পড়াশোনা করেছেন আপনি? হ্যাঁ, প্লিজ ম্যাম প্লিজ। এদিকে আসুন, আপনি একটু বসুন প্লিজ। এখন আর বসে কি হবে? আমায় তো আর মা বলার জন্য কেউ এখানে আর রইলই না। দেখুন, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আপনি প্লিজ আসুন। আমার খোকা। ডাক্তারবাবু, কি চলছে সব? ও হার্ট অ্যাটাক হয়েছিল। নাও প্লিজ এক্সকিউজ মি। নার্স। ইয়েস স্যার। একটা বিষয় নোটিস করলে সচিন, এই ডাক্তারের হাবভাব কিন্তু ঠিক লাগলো না। স্যার আবার কোনো গন্ডগোল নেই তো? চলো ভিতরে গিয়ে দেখি। আরে আরে আপনারা কারা? আপনারা জানেন না যে অপারেশন টেবিলে বাইরের লোকেদের আসা মানা? ভুলভাল কিছু হয়ে গেলে তারপর? সব জানি আমরা, আগে এখানকার আবহাওয়াটা তো বুঝেনি। আবহাওয়া মানে? আগে হ্যাঁ, আবহাওয়ার পূর্বাভাস। কি আছে পেছনে? হ্যাঁ দেখি, আমাকে দিন 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 আমাকে প্লিজ। আরে ছাড়ুন। এটা কি? হার্ট? হিউম্যান হার্ট? এটা এই ছেলেটার হার্ট তো, যার এই মুহূর্তে অপারেশন করেছেন ডক্টর অমিত? বডি থেকে হার্ট বের করে নিয়েছেন? কি চলছে সব? আমি কিছু বলতে পারবো না, আমি কিছু জানি না। মানে ছেলেটা হার্টের রোগে মারা যায়নি, এটা সবাই মিলে ওকে মেরে দিয়েছে। হ্যাঁ, কি চলছে সব? কি হচ্ছে এখানে? আমি কিছু জানি না, আমি সেটাই করছি যেটা আমাকে বলা হয়েছে করতে। কোথায় যাচ্ছিস? বলছি আমাকে যেতে দাও। এভাবে কিভাবে যেতে দেবো? আগে ওই নিরপরাধ ছেলেটার হার্টের হিসেব দে। এটা তোমরা ঠিক করছো না। আমি আমি একজন ডাক্তার। জীবন্ত মানুষের শরীর থেকে হার্ট বের করে নাও আর নিজেকে ডক্টর বলছো? তুমি জানো হার্টের দাম কত? একটা হার্ট লাখ টাকায় বিক্রি হয়। তুই হয়তো এটা জানিস না, একজন মায়ের কাছে তার ছেলের দাম কতটা হয়ে থাকে। নিজেকে আবার ডাক্তার বলছিস? ডাক্তারের কাজ হলো মানুষের প্রাণ বাঁচানো, তুই তো প্রাণ নিচ্ছিস। নবীন কুমারের অপারেশন তুই করেছিলি না? নবীন কুমার? হ্যাঁ, ওর অপারেশন আমি করেছি। তাহলে তো ওনার পেসমেকারও তুমি বের করেছো, তাই না? 5 লাখ টাকা আমাকে দিয়েছিল ওর পেসমেকার বার করার জন্য। 5 লাখ? কে দিয়েছিল ওই টাকা? জানি না, আমাকে একটা ফোন করা হয়েছিল। কোন নাম্বার থেকে ফোন এসেছিল? ওই নাম্বার তো আমার মনে নেই, কিন্তু ওই 5 লক্ষ টাকা সোজা আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছিল। ব্যাংক অ্যাকাউন্টে? তাহলে তো জানা যাবেই টাকা কোত্থেকে এসছে। হ্যাঁ বিমল, কতটা প্রোগ্রেস করেছো? 95% কাজ হয়ে গেছে, 5% বাকি আছে। এক্সিলেন্ট স্যার, ডক্টর অমিতের ব্যাংকের থেকে এলাম। তাহলে অভিজিৎ জানতে পেরেছো ওই 5 লাখ টাকা কে জমা করেছিল? স্যার, যে নামটা সামনে এসছে সেটা তো এই কেসটা আরো গুলিয়ে দিল। কার নাম উঠে আসছে? নবীন কুমারেরই স্যার। নবীন কুমার নিজে ডক্টর অমিতের অ্যাকাউন্টে টাকা জমা করেছে? হ্যাঁ স্যার। কিন্তু স্যার, কোনো একজন লোক নিজের নামে সুপারি কেন দিতে যাবে, আর তাও নিজের হার্ট থেকে পেসমেকার বের করার জন্য? না 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 না, এটা হতেই পারে না। অভিজিৎ, এটা নিশ্চয়ই কেউ নবীনের অ্যাকাউন্ট থেকে অমিতের অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করেছে। স্যার, এটা কল সেন্টারের ভিতরের কেউ হবে যে নবীনের অ্যাকাউন্টের বিষয়ে সবকিছু জানতো। হয়ে গেছে স্যার, ইটস 100% কমপ্লিট। এবার ফটাফট বলো কি কি লুকিয়ে আছে কম্পিউটারে।
স্যার এই কম্পিউটারে তো অনেক ডেটা আছে। গুডউইল কল সেন্টারের সমস্ত ডেটা এখানে আছে, আর ওখানে যারা কাজ করে সেই মেম্বারদের রেকর্ড এখানে আছে। না 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 না, যা আমরা খুঁজছি সেটা অন্য কিছু হবে, এমন কিছু হবে যেটা খুনি কম্পিউটার থেকে সরাতে চাইছিল। এই কম্পিউটারেতে একটা ভিডিও আছে স্যার। ভিডিও? কিরকম ভিডিও? কোন ভিডিও দেখাও দেখি। হাজার হাজার ফাইলের মধ্যে জাস্ট একটাই ভিডিও। এই দেখুন স্যার। সাউন্ডটা বাড়াও। স্যার ভিডিওতে সাউন্ড নেই স্যার। আরে মাই গড, এটা তো কেউ কাউকে খুন করছে। এটা কোন সিনেমার সিন স্যার? কোন সিনেমার সিন নয় এটা, ফেডরিক। আসল জীবনের দৃশ্য এটা। আচ্ছা, তাহলে এই ভিডিওটার জন্যই মিস্টার নবীন বাবুর হার্ট অ্যাটাক হয়েছিল, আর সেই কারণেই উনি মারা যান। হ্যাঁ, মনে তো হয় তাই। এই ভিডিওটার কারণেই নবীনবাবুর মৃত্যু হয়েছে। নিশ্চয়ই কোনো ভেতরের লোক কম্পিউটারে এই ভিডিওটা ঢুকিয়েছে। কিন্তু খুন কাকে করা হচ্ছে? চেহারাটা ভালো করে বোঝা যাচ্ছে না অভিজিৎ, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে একটা ছেলে একটা মেয়েকে ছুরি মারছে। পার্পল স্কাই? স্যার এই দেখুন, ভিডিওতে এখানে পার্পল স্কাই লেখা রয়েছে। মনে হয় ভিডিও পার্পল স্কাই কোম্পানি বানিয়েছে। পার্পল স্কাই? অভিজিৎ, আমার তো মনে হয় কোনো পাইরেটেড সিডি বানানোর কোনো কোম্পানি হবে, আর এই ভিডিওটা কোনো সিডি থেকে ট্রান্সফার করা হয়েছে এই কম্পিউটারে। স্যার এই ঝোলবাড়িতে পাইরেটেড সিডির অনেক দোকান আছে, এই পার্পল স্কাইয়ের খোঁজ আমরা ওখান থেকে পেতে পারি। পার্পল স্কাই, ঝোলবাড়ি। ভাই হেব্বি গরম হচ্ছে কিন্তু। যা বলেছিস, এরকম ওয়েদার না লস্যি কথা হেব্বি লাগে। জিয়া ওস্তাদ, একদম ঠিক বলছো। এটা ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে তোর। ভাই ওই দিকটা, ওই দিকটা। পার্পল স্কাই, এখানকার কেউ যদি দেখে ফেলে তো ঝামেলা হয়ে যাবে। পাইরেটেড সিডির ব্যবসা হয় এখানে, সাবধানে। বাইরের কাউকে দেখলে কিন্তু ছাড়বে না এরা। চলো। কি ব্যাপার? পাইরেটেড সিডির ব্যবসা দেখছি রমরম করে চলছে এখানে। দেখো, খুব সাবধানে কাজ করতে হবে। কথা বলার আওয়াজ কেউ যেন কোনোভাবেই জানতে না পারে কিছু, বুঝলে? বিরাট বড় কনসাইনমেন্ট। চলো লুকিয়ে পড়ো। ওই কোনো উপায়ে আমাদের 5,000 সিডি বানাতে হবে। পার্টি এমনই, কোনো মতেই হাতছাড়া করা যাবে না, বুঝতে পারলে? ভেরি গুড। তুমি বুঝতে পারলে তো? ইয়েস স্যার। আজ রাত্রের মধ্যে সমস্ত সিডি রেডি হওয়া দরকার। কালকে অর্ডার পৌঁছতে হবে, বুঝলে? হয়ে যাবে স্যার, আপনার চিন্তার কোনো কারণ নেই। চলো বেরো। ইয়েস স্যার। স্যার এটা তো রমেন, ওই কল সেন্টারের এমপ্লয়ি। তার মানে নবীন আর হরিশকে খুন তাহলে এই রমেনই করেছে। ইয়া বেবি, তোমাকেই ফোন করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছচ্ছি, তুমি তৈরি থেকো। ওকে, রাখছি। তাহলে এটাই হলো রমেনের সাইড বিজনেস। স্যার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চাচ্ছে। হ্যাঁ, দুটো খুন করার পরেও এতটুকু ঘাবড়ে যায়নি দেখছি। আর শোনো, যে সময়টার আমরা প্রতীক্ষায় ছিলাম সেই সময় এসে গেছে। এখন ওই বুদ্ধু মেয়েটাকে খালাস করতে যাচ্ছি, তারপর আমরা দুজন কোথাও পালিয়ে যাব। তুমি তৈরি থেকো, বুঝলে? রাখছি। কোন মেয়েটাকে মারার কথা বলছিল? চলো।
নিজের পাতা ফাঁদেই জড়িয়ে পড়তে চলেছে বোকাটা। কত দেরি করে এলে তুমি? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আমি। তানিয়া, নবীন বাবুর নাতনি। আমিও তো ভীষণভাবে অধীর হয়ে পড়েছিলাম তোমাকে দেখার জন্য, কথা বলার জন্য। আরে বাহ, আজ তো খুব রোমান্টিক মুডে তুমি। আজ দিনটা যে খুব ভালো। সত্যি, আজকের পর থেকে আমাদের জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আমাদের জীবনে? আমাদের আমাদের না তানিয়া, আমার। মানে এটা তানিয়া যে তোমার জীবনটা তো আজ শেষই হয়ে যাবে, শুধু বেঁচে থাকবে আমার জীবনটা। এটা তুমি কি বলছো? থ্যাঙ্কস এ লট তানিয়া, থ্যাঙ্কস এ লট, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তুমি আমাকে সাহায্য না করতো এই ভিডিওগুলো বানাতে, যেটার কারণে তোমার দাদু মিস্টার নবীনের মৃত্যু হয়, না হলো সম্পত্তিও না টাকা পয়সা কিছুই আমরা পেতাম না। থ্যাঙ্কস এ লট তানিয়া, থ্যাঙ্কস এ লট। স্যার তানিয়া রমেনের সাথে মিলে রয়েছে? রমেন, তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? ঠকানো? ঠকানো? আমি তো শুধুমাত্র একজন অপরিচিতকে ঠকিয়েছি তানিয়া। আর তুমি তো তোমার নিজের দাদুকে পর্যন্ত ঠকিয়েছো। ওপরে পৌঁছে ওনার কাছে ক্ষমা নিশ্চয়ই চেয়ে নিও। উপরে তো দুজনেই পৌঁছবে তোমরা, ফাঁসিতে ঝোলার পরে। এই দাঁড়া, দাঁড়া বলছি। দেখেছো, খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়। দাঁড়াতে বলছি তোকে। দাঁড়া বলছি। এতগুলো খুন করে তোর মধ্যে কোনো ভয় নেই? হ্যাঁ, ছেড়ে দাও আমায়, নাহলে তোমাদেরও মেরে দেবো। আচ্ছা, সিআইডি কে মারবি তুই? সিআইডির ইতিহাসে প্রথমবার দয়ার থাপ্পড় কাজে লাগবে না। দীপ্তি, তুমি? হ্যাঁ, রমেন আমাকে ভালোবাসে, তানিয়াকে নয়। ও, তো ফোনে এর সাথেই কথা বলছিলিস তুই? হ্যাঁ, দীপ্তি আমার বউ। কি? দীপ্তি তোমার বউ? হ্যাঁ তানিয়া। এত বড় বিশ্বাসঘাতকতা তোমাদের দুজনের জন্য? আমি আমার দাদুকে মেরে দিলাম, আমি আর ছাড়বো না তোমাকে। সত্যবাণীর 3টে বানর ছিল যারা মানুষের কাছে বার্তা পৌঁছতো যে কুনজরে দেখো না, বাজে কথা বলো না, বাজে কথা শুনো না। কিন্তু আজকে এখানে সেই 3টে অপরাধের বানরই রয়েছে, অপরাধের 3টে বাঁদর, যারা খারাপ দেখেও, বলেও আর করেও। প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে ধনী হবার। আমি যা করেছি তা আমার স্বপ্ন পূরণ করার জন্য। তাহলে এটাই কি পদ্ধতি টাকা রোজগারের? সততা আর পরিশ্রমে রোজগার করা যায় না? কি দীপ্তি? যেদিন থেকে আমি ওই কল সেন্টারে জয়েন করেছিলাম, সেই দিন থেকে আমার নজর নবীনের সম্পত্তির ওপর ছিল। সেই জন্যই তুমি রমনকে কল সেন্টারে চাকরিতে ঢুকিয়েছিলে, আর কেউ জানতেও পারেনি যে তোমরা দুজন হাজবেন্ড ওয়াইফ। আমরা শুধুমাত্র নবীনকে মারার একটা সুযোগ খুঁজছিলাম,
আর যখন তানিয়া লন্ডন থেকে ইন্ডিয়া ফেরে তখন আর তখন তুমি একে ভালোবাসার জালে জড়িয়ে দিয়েছো, একে তাতিয়ে দিয়েছিলে এর দাদুর বিরুদ্ধে। হ্যাঁ স্যার, আর এই বুদ্ধ মেয়েটাও আমাকে পুরোপুরি সাহায্য করেছে। ওই মার্ডারের ভিডিও যেটা তোমরা নবীনবাবুর কম্পিউটারে ঢুকিয়েছিলে সেটা একটা ড্রামা ছিল না কি তানিয়া? হ্যাঁ স্যার, ওই ভিডিওতে ছেলেটা রমেন আর মেয়েটা আমি। লজ্জা করেনি তোমার? তুমি ভালো করে জানতে যে তোমার দাদু পেস মেকার ছাড়া ওই আঘাত সহ্য করতে পারবেন না, আর তারপরে তোমার দাদু ওই আঘাতেই মারা গেল, ওই আঘাতেই। খুবই পারফেক্ট প্ল্যান ছিল স্যার আমাদের। প্রত্যেক খুনি ভাবে যে তার প্ল্যান পারফেক্ট, কিন্তু তারা ভুলে যায় যে সিআইডি সবসময় তৈরি থাকে তাদের প্ল্যানে জল ঢালার জন্য। আর হরিশকে তোমরা এই কারণে মেরেছিলে তাই না, যে ও তোমাকে নবীনের কম্পিউটার থেকে ভিডিও ডিলিট করা দেখে ফেলেছিল? হ্যাঁ স্যার, আমি যদি হরিশকে না মারতাম তাহলে ও আপনাদের সব বলে দিত। কি লাভ হলো? তাও তো ধরাই পড়লে। এখন কি হবে? আর কি হবে? 3টে ফাঁস তৈরি হবে, 3টে দড়ি ফাঁসির জন্য।